তুমি কিছুই জানো না, এটা জানাই জ্ঞানের আসল মানে। এই কথাটি বলেছিলেন বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস। এই মহান দার্শনিকের সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবলমাত্র তার শিষ্য প্লেটোর ডায়ালগ, এরিস্টোফেনিসের নাটকসমূহ এবং সৈনিক জেনোফনের রচনা থেকে। তাকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছিলেন যা দীর্ঘ 2000 বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন এবং সভ্যতাকে প্রভাবিত করছে। সক্রেটিস ছিলেন এক মহান সাধারণ শিক্ষক, যিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমেই শিক্ষা প্রদানের বিশ্বাসী ছিলেন না। তার কোনো নির্দিষ্ট শিক্ষায়তনও ছিল না। যেখানে যাকে পেতেন তাকেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন। প্লেটোর বর্ণনা মতে সক্রেটিস খ্রিস্টপূর্ব 470 অব্দে গ্রিসের এথেন্স নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। সক্রেটিসের বাবার নাম সফ্রনিসকাস এবং মায়ের নাম ফিনারিটি, যিনি একজন ধাত্রী ছিলেন। তার স্ত্রীর নাম ছিল জান্থিপি। সংসার জীবনে তাদের 3 পুত্র সন্তানের জন্ম হয়েছিল। সক্রেটিস ঠিক কিভাবে জীবিকা নির্বাহ করতেন তা পরিষ্কার নয়। ফিলাসের টিমন এবং পরবর্তী আরও কিছু উৎসের অনুসারে জানা যায়, প্রথম জীবনে তিনি তার বাবার পেশা অবলম্বন করেছিলেন। তার বাবা ছিলেন একজন ভাস্কর। সেই হিসেবে তার প্রথম জীবন কেটেছে ভাস্করের কাজ করে। প্রাচীনকালে অনেকেই মনে করত গ্রিসের অক্টোপলিসে 2য় শতাব্দী পর্যন্ত বিরাজমান ঈশ্বরের করুণা চিহ্নিতকারী মূর্তিগুলো সক্রেটিসের হাতেই তৈরি। অবশ্য বর্তমানকালের বুদ্ধিজীবীরা এই সুনির্দিষ্ট প্রমাণ খুঁজে পাননি। অপরদিকে সক্রেটিস কোনো পেশা অবলম্বন করেনি এমন প্রমাণও রয়েছে। জেনোফন রচিত সিম্পোজিয়ামে সক্রেটিসকে বলতে শোনা যায় তিনি কখনই কোনো পেশা অবলম্বন করবেন না, কারণ তিনি ঠিক তাই করবেন যাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বলে মনে করেন, আর তা হচ্ছে দর্শন সম্বন্ধে আলোচনা। এরিস্টোফেনিসের বর্ণনা থেকে দেখা যায় সক্রেটিস শিক্ষার বিনিময়ে অর্থ নিতেন এবং গ্রিসের চেরিফোনে একটি সোফিট বিদ্যালয়ও পরিচালনা করতেন। তার দ্য ক্লাউডস রচনায় এই ভাষ্য পাওয়া যায়। আবার প্লেটো, অ্যাপোলজি এবং জেনোফনের সিম্পোজিয়ামে দেখা যায় সক্রেটিস কখনোই শিক্ষার বিনিময়ে অর্থ নেননি, বরঞ্চ তিনি তার দারিদ্রতার দিকে নির্দেশ করেই প্রমাণ দিতেন যে তিনি কোনো পেশাদার শিক্ষক নন। তাকে এও বলতে শোনা যায়, নিজেকে অন্যের মধ্যে বিলিয়ে দেয় আমার অভ্যাস, আর এজন্যই এমনিতে না পেলে পয়সা করে দিয়েও আমি দার্শনিক আলোচনার সাথে সংগ্রহ করতাম। সক্রেটিস দেখতে মোটেও সুদর্শন ছিলেন না। টাক বিশিষ্ট মাথা, চ্যাপ্টা অবনত নাক, ছোট ছোট চোখ, স্ফীত উদার এবং অস্বাভাবিক গতিভঙ্গির সমন্বয়ে গঠিত ছিল তার সামগ্রিক চেহারা। কথাবার্তা এবং আচার আচরণে তিনি ছিলেন মধুর ব্যক্তিত্ব। তাই যেই তার সঙ্গে কথা বলতো সেই তার কথাবার্তা ও চরিত্র সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেত। অধিকাংশের বর্ণনা মতে তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করতেন না। রাস্তাঘাট, হাটবাজারে ছিল তার শিক্ষায়তন। দর্শন অনুসরণ করতে গিয়ে সংসার ও জীবিকা সম্পর্কে খুবই উদাসীন হয়ে পড়েছিলেন তিনি। এ কারণে শেষ জীবনে তার পুরো পরিবারকেই দারিদ্র্য ও অনাহারের মধ্যে জীবনযাপন করতে হয়েছে। বেশিরভাগ সময় তিনি তার শিষ্যদের বাড়িতেই পানাহার করতেন। স্ত্রী জান্থিপির কাছে তিনি ছিলেন অবজ্ঞার পাত্র। তবে বাইরে বাইরে যতই তিক্ততা থাকুক, অন্তরের অন্তঃস্থল থেকে স্বামীর প্রতি গভীর ভালোবাসা ছিল জান্থিপের। অধার্মিকতা, দেবতাদের বিরুদ্ধাচরণ, এথেনীয় যুব সমাজকে ভ্রান্ত পথে নিয়ে যাওয়া ও দুর্নীতি প্রবেশকরণের অভিযোগ তুলে 399 খ্রিস্টপূর্বাব্দে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুর মাধ্যম নির্দিষ্ট হয় হেমলক বিষ পানে। কিন্তু মূলত যেসব যুদ্ধাপরাধের জন্য সক্রেটিসকে অভিযুক্ত করা হয়েছিল তা তখন উল্লেখ করা হয়নি। সক্রেটিস দার্শনিক জিনের মতো দ্বান্দ্বিক পদ্ধতিতে বিশ্বাসী ছিলেন। এই পদ্ধতিতে প্রথমে প্রতিপক্ষের মত স্বীকার করে নেওয়া হয়, কিন্তু এরপর যুক্তির মাধ্যমে সেই মতকে খণ্ডন করা হয়। এই পদ্ধতির একটি প্রধান বাহন হল প্রশ্ন উত্তর। সক্রেটিস প্রশ্নোত্তরের মাধ্যমে দার্শনিক আলোচনা চালিয়ে যেতেন। প্রথমে প্রতিপক্ষের জন্য যুক্তির ফাঁদ পাততেন এবং একের পর এক প্রশ্ন করতেই থাকতেন। যতক্ষণ না প্রতিপক্ষ পরাজিত হয়, নিজের ভুল স্বীকার করে নেয়, ততক্ষণ পর্যন্ত প্রশ্ন চলতেই থাকত। সক্রেটিসের এই পদ্ধতির অপর নাম সক্রেটিসের শ্লেষ।